আওয়াজ সর্বোচ্চ একটা প্রতারণামূলক বাজেট হয়েছে। আরো যদি অন্য কথায় বলি, এটা একটা হোয়াইট বস্তি, বড় একটা হোয়াইট বস্তি যেটা আমাদের অনেক বড় সাদা বস্তির একটা বাজেট দেওয়া হয়েছে, যে বাজেটটাতে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটায়নি, বরং আমরা জনগণের হতাশ এবং আমরা উদ্বিগ্ন প্রকাশ করতেছি। আমরা মনে করি এই বাজেটে যদিও কিছু ভালো দিক আছে, বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য এবং সামাজিক নিরাপত্তা এই কিছু বিষয় বলা হলেও আলটিমেটলি এই বাজেট যদি পূর্ণাঙ্গভাবে বিশ্লেষণ করে তাহলে আমরা দেখতে পাবো এই বাজেটটা মূলত একটা আলটিমেটলি প্রতারণার বাজেটই হয়েছে। আপনাদেরকে কয়েকটা পয়েন্টে আমি কথাগুলো তুলে ধরার চেষ্টা করব। এক নম্বর, এই যে বাজেটের যে আকারটা রয়েছে এটা কমপ্লিটলি একটা কাল্পনিক ইউটোপিয়ান হয়েছে। যেমনটা বলেছে যে ইস্তিহার ভিত্তিক একটা বাজেট হয়েছে। বাজেট নরমালি যেভাবে হয় সংখ্যা ভিত্তিক আলোচনা সেই স্টাইল এখানে হয়নি। এবং এখানে আমার মনে আছে যে এত বড় বাজেট দিয়েছে 9,38,000 কোটি টাকা। একটা কথা আছে না, যত বড় বাজেট তত বড় নেতা কর্মীদের পকেট ভারী। এটাকে সমাজনীতি করা হয়েছে কিনা সেটা একটা প্রশ্নবোধক। কারণ হচ্ছে একবারে 18% বাজেট করেছে গত বছরের তুলনায়। এবং যেখানে এরকম একটা ভৌগোলিক অর্থনীতি আমরা উত্তরাধিকার হয়েছি এবং একটা নিম্ন অর্থনীতির মাঝে আমরা এরকম একটা কাল্পনিক বাজেট আমরা বাজেটের উচ্চগায় জনগণের সাথে একটা অন্যরকম বিষয় ঘটেছে। দুই নম্বর যেটা দেখি, এই বাজেট তো দিলেন আপনি, বিশাল একটা বাজেট দিলেন, বাজেটগুলো আয় করতে কোথা থেকে বলতে পারবেন কি দিলেন? আমাদের আপনি একটা সংখ্যা দিলেন, ঠিক আছে, এনপিআরকে বললেন যে আপনি এত কোটি টাকা দিবেন আমাদের। এই এনপিআরকে এন্ট্রিমের সময় যেন স্বচ্ছভাবে জনগণের ন্যায্যভাবে করগুলো আসে, এটা যেন সংস্কারের প্রস্তাব দেওয়া হয়েছে। কিন্তু ওই সময় কোনোভাবে এটা হলো না। ওয়ার্ল্ড ব্যাংক $500 মিলিয়ন দিয়েছে, এটাকে যেন সংস্কার করে আমাদের করটা যথাযথভাবে আসে। আনফরচুনেটলি সেটাতে বড় বাধা দিয়েছেন আপনারা, বড় দল হিসেবে এটা নিয়ে কোনো কথাই বলেন নাই। যে এখন আপনি যে এনপিআর কে বাজেট দিয়েছেন 6 লক্ষ প্লাস কোটি টাকা এবং আয় কর করবেন 6,95 কোটি টাকা, সেটা কোনোভাবেই কিন্তু এটা আয় করা সম্ভব নয়। আমরা লাস্ট বাজেট পর্যন্ত দেখেছি আমরা 3,30,000 কোটি টাকা এখন পর্যন্ত উঠে রয়েছে। তাহলে আপনি কিভাবে হাফ বাজেট আপনার ডিসি এখানে রয়েছে? সুতরাং লক্ষ্যমাত্রা আহরণের যে সিস্টেম কথা বলা হচ্ছে সেখানে কমপ্লিটলি আমাদের ইকুয়েশন কোনোভাবে এখানে 6,90,000 কোটি টাকা উত্তর হবে না, বরং ম্যাক্সিমাম 4 লক্ষ থেকে 4.5 লক্ষ টাকা হবে। তার মানে এখানেও 2.5 লক্ষ কোটি টাকা আপনার ঘাটতি থাকতেছে। সুতরাং আপনাকে বললাম আমি কলা খাওয়াবো, এই খাওয়াবো, সেই খাওয়াবো, কিন্তু আমার কাছে টাকা নাই। তাই তো প্রতারণা হয়। জনগণকে বলতেছেন এই বাজেট এই তো ব্যাপার যে আলোচনা শুরু ভালো লাগতেছে, আমি তো সবকিছু পেয়ে যাবো, আলটিমেটলি কিন্তু আমার টাকা নাই। কয়েকদিন পর বাজেট আপনি কি করবেন? কাটছাট করবেন, বলে বলবেন যে আমাদের বাজেট ঘাটতি, সুতরাং আমরা এটা দিতে পারতেছি না, বাজেট সংকোচন করে ফেলবেন সামনে। এটা অন্যভাবে আপনি করতে পারেন আর কি। 3 নম্বর যেটা আছে, বাজেট ঘাটতির সাথে যে ব্যাংক ঋণের একটা ইস্যু আছে, দেখবেন আপনারা আয়ের সোর্সের ক্ষেত্রে এটাকে বলে ক্রাউডিং আউট অফ, এটা ইফেক্ট আছে। এটা সিস্টেম হলো আমরা বলছি দুই জায়গা থেকে ব্যাংকিং ঋণ নিতে হবে। হ্যাঁ, কোথা থেকে নেবেন? একটা হচ্ছে ইন্টারনাল, একটা হচ্ছে এক্সটার্নাল। আপনারা জানেন কি না, আমাদের কিন্তু প্রায় 10 লক্ষর অধিক কোটি টাকা বৈদেশিক ঋণ রয়েছে। আর এখানে লোকাল রয়েছে 8 লক্ষ কোটি টাকা ঋণ ব্যাংকিং সেক্টর থেকে নিয়েছে। এটা যদি আবার 1 লক্ষ বাড়ে, এখনকার হিসেবে 1 লক্ষ 12 আর 1 লক্ষ সামথিং, এই যে আবার 19-20 লক্ষ কোটি টাকা আপনি ঋণ নিলেন, এইভাবে যদি ঋণ একটা নিয়ে থাকেন তাহলে ইন্টারনাল ব্যাংকগুলোর অবস্থা আপনি দেখেন। ব্যাংক টেকনিক্যালি অনেকগুলো ব্যাংক ডেট হয়ে গেছে, এক্সিম ব্যাংক বলে অনেক বেশ লাগে, সব ব্যাংকে মোটামুটি টাকা নাই, শূন্য অবস্থা, সংস্কার করে নাই, বড় ব্যাংক রেজুলেশন করে এসআরকে দেওয়ার কাজ ঘটেছে। এরকম একটা ভয়ঙ্কর ব্যাংকের সিস্টেমের মধ্যে আমরা মনে করি এই বাজেটে ব্যাংকিং সংস্কার নিয়ে স্পেসিফিক কথা হয় নাই, ব্যাংক রেগুলেশনে খুব বেশি কিছুই হয় নাই। অনেক ব্যাংক ডেট মানুষকে বোঝানো হচ্ছে আমাদের 66-68টা ব্যাংক রয়েছে, কত ব্যাংক রয়েছে, এখান থেকে আমরা টাকা নিই, টাকাটা এখান থেকে পাবেন না, তখন আপনার অল্টারনেটিভ অপশন থাকবে আপনি টাকা ছাপানো, টাকা ছাপাইলে আপনি ইনফ্লেশন হবে, কিন্তু আপনি বলছেন আমি ভ্যাট কমিয়েছি। সুতরাং এই জায়গাটাতেও জনগণের সাথে বলা হচ্ছে যে একটা প্রতারণা শামিল হয়েছে এবং এটা দিক নির্দেশনা খুব বেশি ক্লিয়ারলি আসেনি।